এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে জিতেই মোদির অ্যাকশন শুরু। ফেঁসে গেলেন তারেক রহমান। দুপুরেই সরাসরি ভাষণ দিয়ে সুখবর দিলেন শেখ হাসিনা। আর আওয়ামী লীগকে ব্যান করবার তাদের কোনো অধিকার নাই। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, এবং আওয়ামী লীগই এই বাংলাদেশের মানুষের জীবনে আবার বাংলাদেশের মানুষকে উন্নত সমৃদ্ধ করবে। 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব, ইনশাল্লাহ আমরা তা করতে পারবো। ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনই হতে পারে সেই চাবিকাঠি, যা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিতে কে লাভবান হবে, আওয়ামী লীগ নাকি বিএনপি। যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে দিল্লি শেখ হাসিনার ফেরার পথ তৈরি করবে, আওয়ামী লীগকে আরও শক্তি যোগাবে। পশ্চিমবঙ্গের ভোট শুধু ভারতের নয়, এটা বাংলাদেশের ভবিষ্যতের সাথেও জড়ায় আছে। তারা এই দেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়ার যেমন অন্যায় ছিল, আমরা আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা একেবারে বলি না। দেশের রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হল জাতীয় সংসদ। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে একসময় বিরোধী দলগুলো সরব ছিল, আজ সেই নিষিদ্ধাদেশ প্রত্যাহারের দাবিতে খোদ জামায়াতের আমিরের বক্তব্যে সংসদে সৃষ্টি হল তীব্র উত্তেজনা। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভার দিকেই তাকিয়ে আছে আওয়ামী লীগ এবং ভারতের বিজেপি সরকার। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই বিশ্লেষকগণ বলছেন যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি জয়লাভ করে, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। দর্শক, বিশ্লেষকদের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ আপনিও কি মনে করছেন কিনা পশ্চিমবঙ্গে যদি ভারতের বিজেপি সরকার গঠন করতে পারে, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরা খুবই সহজ হয়ে যাবে? দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন, তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট, শিশু হত্যাকারী ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে পতন ঘটে বাংলাদেশের সবথেকে শক্তিশালী নেতাদের একজন শেখ হাসিনার। সবাই ভাবছিল এর পর কি, ভারত কি সেনা পাঠাবে, নরেন্দ্র মোদী কি সরাসরি হস্তক্ষেপ করবেন? কিন্তু কিছুই হইল না। না কোনো ট্যাঙ্ক, না কোনো আক্রমণ, না কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত। দিল্লি চুপ করে থাকলো, কিন্তু সেই নীরবতার আড়ালে লেখা হচ্ছিল মারাত্মক এক কৌশলের গল্প। আজকের ভিডিওতে আমরা দেখব ভারত কেন চুপ করেছিল, ভারতের এক ঢিলে অনেকগুলো পাখি শিকারের থিওরি কি, আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের দেখাবো কেন ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনই হতে পারে সেই চাবিকাঠি, যা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিতে কে লাভবান হবে, আওয়ামী লীগ নাকি বিএনপি। শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি ছিল খুবই অস্থির। ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সে সময় রাস্তা ছিল ভারত বিরোধী স্লোগানে মুখর, রাজনৈতিক উত্তেজনা, এমনকি ভারতের 7 সিস্টার্স দখলের হুমকিও শোনা যায় সে সময়। সবাই তখন একটা কথাই বলছিল, ভারত কি চুপচাপ বসে থাকবে? কারণ শেখ হাসিনা শুধু একজন নেতাই নন, তিনি ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দিল্লি একদম চুপচাপ থাকলো। প্রশ্ন হইল, এই নীরবতা কি দুর্বলতা নাকি হিসাবের অপেক্ষা? ভারতের নীতি নির্ধারণে 3টা নাম আছে: অজিত দোভাল, এস জয়শঙ্কর, অমিত শাহ। বিশ্লেষকদের মতে তারা সরাসরি হস্তক্ষেপ না করে একটা দীর্ঘমেয়াদী খেলা খেলছেন। কিন্তু তাদের লক্ষ্য কী ছিল? ভারত বুঝতে পারছিল সামরিক হস্তক্ষেপ মানেই আন্তর্জাতিক চাপ আসা, তাই তারা অপেক্ষা করছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলো যেন নিজেরাই একটা ব্যালেন্স তৈরি করে। দেখেন, দীর্ঘদিন ধরেই একটা প্রচার ছিল, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। এইটা নিয়ে মাঠ গরম করছিল ইউনুস বাহিনীও। তাই ভারত চাচ্ছিল ভারতের ওপর নির্ভরশীলতা আরও স্পষ্ট হোক, যার কারণে কিন্তু ইউনুসের ভারত বিরোধী অবস্থান বেশি দিন টিকে নাই। ঠিকই অর্থনৈতিক সংকটের সময় চাল, পেঁয়াজ, জ্বালানি সব কিছুতেই ভারতের ভূমিকা সামনে আসে। বরং আমরা দেখছি শেখ হাসিনার সময়ের থেকেও ইউনুসের 18 মাসে ভারত থেকে বেশি আমদানি করছে বাংলাদেশ। এতে করে একটা বাস্তবতা স্পষ্ট হয়েছে, ভূগোল অনেক সময় রাজনীতির থেকেও শক্তিশালী। ভারতের সবথেকে বড় উদ্বেগ ছিল সীমান্ত নিরাপত্তা। বাংলাদেশে যদি উগ্রবাদ বাড়ে, তাহলে সরাসরি প্রভাব পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে। তাই তারা এমন একটি রাজনৈতিক ব্যালেন্স চাইছিল যেখানে কোনো একক শক্তি অতিরিক্ত প্রভাবশালী না হয়। সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা ছিল পশ্চিমবঙ্গ,
যা বাংলাদেশের পাশের রাজ্য, রাজনৈতিকভাবে সংবেদনশীল। সেখানে দীর্ঘদিন ধরেই ক্ষমতায় ছিলেন মমতা ব্যানার্জি এবং তার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার পরিস্থিতি বদলাচ্ছে। ভারতীয় জনতা পার্টি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। আর এখানেই আসে আসল কৌশল। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য যা বলতেছে, তাতে করে যদি আমরা ধরে নেই 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি জিতে গেল, তাহলে কি হবে? ভারতের কেন্দ্র এবং রাজ্য দুটোই একই রাজনৈতিক লাইনে আসবে। সীমান্ত নীতিতে একক কৌশল আসবে। বাংলাদেশের ওপর সরাসরি প্রভাব বাড়াতে পারবে। এতে করে দিল্লির জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে, কারণ তখন আর কোনো অভ্যন্তরীণ বিরোধ থাকবে না। এখন প্রশ্ন হইল, এই পরিবর্তনে লাভবান কে হবে? যদি দিল্লি আবার সক্রিয়ভাবে জড়িত হয়, তাহলে আওয়ামী লীগ একটা বড় কূটনৈতিক সুবিধা পাইতে পারে, কারণ তাদের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবেই ঘনিষ্ঠ। তবে এইটা ভাবার কারণ নাই যে দিল্লি আইসা আওয়ামী লীগকে তার অবস্থান নিশ্চিত করে দেওয়া যাবে। আওয়ামী লীগ যদি তাদের অবস্থান নিশ্চিত করার পরিস্থিতি তৈরি করতে পারে, সেক্ষেত্রেই দিল্লি হয়তো সাপোর্ট দেবে। অর্থাৎ মূল কথা হইল, আপনার চিৎকার আপনাকেই করতে হবে। এবার দেখি বিএনপির বেলায় কি হইতে পারে। বর্তমান বিএনপি সরকার যদি নিজেকে স্টেবল পার্টনার হিসেবে প্রমাণ করতে পারে, তাহলে ভারত তাদের সাথেও কাজ করতে পারে, কারণ ভারতের মূল লক্ষ্য নিজেদের স্থিতিশীলতা। তবে এখানেও একটা কথা আছে, তা হইল বিএনপির অতীত কর্মকাণ্ড। ভারত হয়তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে নিজেদের স্থিতিশীলতা এবং বাংলাদেশকে পজিটিভ রোডে তুলতে ইউনূসের করা একপাক্ষিক নির্বাচনে বিএনপিকে সাপোর্ট করছে। কিন্তু বিএনপি সরকারের নির্বাচন পরবর্তী কর্মকাণ্ডে ভারত আসলে কতটা সন্তুষ্ট, সেটা একটা বিষয় হয়ে দাঁড়াবে। কারণ ভারতের বাংলাদেশকে নিয়ে প্রধান মাথা ব্যথার কারণ 2টি, একটি চীন এবং অপরটি পাকিস্তান। সেই ক্ষেত্রে বিএনপি ভারতকে কতটা স্বস্তি দিতে পারছে, সেই হিসাব ভারত অবশ্যই করবে। এখন আসি সেই প্রশ্নটায়, যেটার উত্তর দেওয়ার কথা আমি শুরুতেই বলছিলাম। পশ্চিমবঙ্গের নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ঘরের ভেতর শক্তি নিশ্চিত না করে পাশের দেশে বড় সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে দিল্লি পুরো সীমান্ত অঞ্চল নিয়ে একক কৌশল নিতে পারবে। আর তখনই শুরু হতে পারে বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণ। এখন সেটা কি হইতে পারে? শেখ হাসিনার ফেরার পথ তৈরি করবে, আওয়ামী লীগকে আরও শক্তি যোগাবে, নাকি ভারত এর থেকেও ব্যতিক্রম কোনো কিছু করবে? এই প্রশ্নের উত্তর পাইতে অপেক্ষা করতে হবে 4 তারিখের ঘোষণা হতে যাওয়া ভোটের ফলাফল পর্যন্ত। কিন্তু একটা বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের ভোট শুধু ভারতের নয়, এটা বাংলাদেশের ভবিষ্যতের সাথেও জড়ায় আছে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হলো। আমরা শুনলাম যে খালেদা জিয়া স্বপ্ন দেখেছে, তারিক যে বাস্তবায়ন করেছে। আমি ঠিক জানি না যে তারিক যে হাতে কোনো আলাউদ্দিনের ট্যারাক নিয়ে এসেছিল কিনা, যে পরমাণু তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়ে যা বললেই হয়ে যাবে, সেটা না। এর জন্য অনেক আয়োজন লাগে। 1961 সালে পাকিস্তান আমলে একটা বাজেটে বলা হলো 2টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হলো পশ্চিম পাকিস্তানে। ওই নামটা শোনা হলো। এরপরে জমিটা নেওয়া হয়েছিল, 62 সালে জমি নেওয়া হলো আইয়ুব খান আমলে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হয়নি। কারণ তখন বিদ্যুৎ কেন্দ্র 2টি হয়ে গেল পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান তখন, সেখানেই 2টি বিদ্যুৎ কেন্দ্র। সেই তো ওই জমিটা পড়া। স্বাধীনতার পর আবার উদ্যোগ নিলেন, এমনকি ডক্টর ওয়াজেদ, তিনি নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, সেও এই প্রকল্পের ডাইরেক্টর হিসেবে কাজ করেছে। অনেক আয়োজন, আন্তর্জাতিক সংস্থার সাথে নেগোসিয়েশন, এমনকি IAEA এর সাথে নেগোসিয়েশন, ভিয়েনাতে তাদের লোক আসে, দেখে, পরীক্ষা করে। সেগুলি আমরা একে একে সব করে সেই 96 সালের থেকে এই পদক্ষেপ নিই। বারবার এখানে আন্তর্জাতিক প্রতিনিধিরা এসেছেন, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা করব, আমরা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করব না। সেই চুক্তিতে আমাদের স্বাক্ষর করতে হয়, জাতিসংঘে করতে হয়, সেখান থেকে প্রতিনিধি এসে দেখে যান। এভাবে অনেক কিছু করেই কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা আমরা করি। এটা নিয়ে অনেক খেলা, অনেক অপবাদ শুনতে হয়েছিল। তবে আজকে যখন আমার করা, যেমন র্যাডার, বাংলাদেশে আমাদের কোনো আন্তর্জাতিক র্যাডার এমন ছিল না যে আমাদের আকাশ ব্যবহার করছে, কিন্তু সেখান থেকে বাংলাদেশ কিছু পাচ্ছে না। এই র্যাডারও কিন্তু 3rd টার্মিনাল করার সাথে সাথে এই র্যাডারটা আমরাই করি। প্রথমে যখন টেন্ডার দেওয়া হয় এবং PPP-তে দেওয়া হবে বলা হয়, তখন এটা প্রায় 1800 কোটি টাকা লাগবে। এত টাকা লাগার কথা না। তখন আমরা এই সরাসরি ফ্রান্সের সাথে কথা বলি, কারণ ফ্রান্সের থ্যালাস গ্রুপ এই র্যাডারটা তৈরি করে দিয়েছিল পুরোনোটা, নতুনটাও আমি চেয়েছি তারা করুক। তখন তাদের সঙ্গে আলোচনা করে তখন মাত্র 600 কোটি টাকায় এই র্যাডার স্থাপনের কাজ আমরা শুরু করি। ফ্রান্স সরকার আমাদের সেই সহযোগিতা দেয়। আপনারা চিন্তা করতে পারেন যে কত টাকা আমরা বাঁচিয়েছি রাষ্ট্রে। যদিও শোনা যায় আমি মেলা টাকা নাকি বাঁচার করে দিয়েছি, কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট আপনারা দেখবেন আমরা আলোচনা করে 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 আমরা দাম কমিয়ে কমিয়ে আমাদের খরচ কমিয়েছি, এবং এর মধ্যে অনেকগুলি আমরা নিচের টাকায় করেছি। কারণ কোভিডের সময় আমাদের কিছু রিজার্ভ জমে যায়, সেখানে আলাদাভাবে একটা ফান্ড আমি করে দিই,
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, তার মাধ্যমে টাকা দিয়ে পদ্মা সেতু থেকে শুরু করে বিমানে আমরা যে 11খানা প্লেন কিনলাম, 22টা প্লেন দিয়ে বিমান চলছে, এয়ারপোর্টের উন্নয়ন করা, আন্দারমানিক পায়রা নদী এগুলি ড্রেজিং করা, সবই আমরা করেছি। সেখানে কিন্তু অন্যের কাছে ধার নিতে হয়নি। বাংলাদেশ ব্যাংকে থেকে 1% ইন্টারেস্টে সার্ভিস চার্জ, যেই সোনালী ব্যাংকে টাকা দেওয়া হতো, সোনালী ব্যাংক 1% সার্ভিস চার্জে টাকা দিত। দুর্ভাগ্য যে পদ্মা সেতু টোলের যে টাকাগুলি সেগুলি কিন্তু শোধ দেওয়া হচ্ছে না। কোনো প্রজেক্টে টাকা ঈদের দিনে 4 কোটি বা 12 লক্ষ টাকার উপর সেখানে টোল আদায় হয়, কিন্তু একটা টাকাও কিন্তু ট্রেজারিতে যায়নি, সেটা দিয়ে লোন শোধ হয়নি। বাংলাদেশে এখন বিভিন্ন জায়গা থেকে যত লোন নিয়েছে, কোনো লোনই কিন্তু ইউনূস সরকারও শোধ দেয়নি, তারেকও দিচ্ছে না। অর্থাৎ ঋণের বোঝাটা বাঙালির মাথার উপরে চেপে রেখেছে। অর্থনীতি আজকে ধ্বংসের পথে, যেখানে 7%-এর কাছাকাছি আমাদের আমরা জিডিপি রেখে এসেছিলাম, 450 বিলিয়ন মার্কিন ডলার, যা 2006 সালে ছিল মাত্র 70 বিলিয়ন মার্কিন ডলার। সেই 70 বিলিয়ন মার্কিন ডলার বিএনপি আমলে ছিল, সেটাকে আমি 450 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছিলাম। তার সাথে যদি আপনি আমাদের উপর বদনাম দিল, তার দেবপ্রিয় প্রথম বলেছে, এখন দেখলাম তারেকও এসে বললো পার্লামেন্টে, তার মানে কি দাঁড়ালো, 234 বিলিয়ন পাচার করেছি, 450 বিলিয়ন আমি রেখে এসেছি, তার মানে প্রায় 700 বিলিয়ন। তো 70কে আমি 700-তে যে উন্নীত করলাম, তার জন্য তো একটা ধন্যবাদ পেতে পারি। আর 234 যদি আমরা পাচারই করে থাকি, তো কোথায় পাচার করলাম? তারেক জিয়া, কোকো, খালেদা জিয়ার পাচার করা টাকা, সেই টাকা উদ্ধার করে কিন্তু আমরা ফেরত এনেছিলাম, এবং FBI এসে তারেকের বিরুদ্ধে সাক্ষীও দিয়ে গিয়েছিল। খালেদা জিয়ার নাইকো কেসে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। এখন সেই নাইকোতে লয়ার থেকে শুরু করে সবার বিরুদ্ধে মামলা। অর্থাৎ এই চুরি ধরা হলো কেন, দুর্নীতি ধরা হলো কেন, এটা অপরাধ। কিন্তু এখন যে সব দুর্নীতি হতে, ওটার জন্য কিছু আসে যায় না। এটা হলো বাংলাদেশের অবস্থা। এই অবস্থা থেকে বাংলাদেশের 2001-এ গ্যাস বিক্রি করবো না চক্রান্তের শিকার হয়ে ক্ষমতা আসতে পারেনি। 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায়, জামাতের সহযোগিতায়, জামাত বিএনপি, বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এবং আপনারা জানেন যে খালেদা জিয়ার ছেলে তারেক, কোকো, খালেদা জিয়া, তারা যে দুর্নীতি করেছে FBI এর রিপোর্টে তা আছে, এবং তারেকের মামলায় FBI এর অফিসার যে সাক্ষী দিয়ে এসেছে। খালেদা জিয়া যে নাইকো এবং গ্যাটকো মামলা, সেই নাইকো মামলাও সাক্ষী দেওয়ার কথা ছিল। কাজে এই দুর্নীতিবাজরা বাংলাদেশটাকে তখন আবার ধ্বংস করে। 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে 48% ভোট পেয়ে 233টা সিট আমরা পেয়েছিলাম। তারপরে যাত্রা শুরু, দেশ প্রতি বছর উন্নতি করেছে। 2021 সাল, তখন 20 সাল থেকে কোভিড শুরু হলো। সেই কোভিডের সময় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, এমনকি শিশুদের ভ্যাকসিনটাও আমরা সময় মতো দিয়েছিলাম। আমাদের এই জনসেবাটাকে বন্ধ করতে পারেনি। আজকে বাংলাদেশের আকাশ বাতাস, পিতাহারা সন্তানের কান্না, সন্তান হারা পিতা কান্না, ভাই হারা বোনের কান্না, বোন হারা ভাইয়ের কান্নায় আকাশ বাতাস ভারী। লাশ পাওয়া যায় পুকুরে, লাশ পাওয়া যায় নদীতে, লাশ পাওয়া যায় যেখানে সেখানে। প্রায় 10,000-এর উপর নেতা কর্মী আওয়ামী লীগের, তাদেরকে হত্যা করেছে, গুম করেছে, যাদের আগুন দিয়ে পুড়িয়েছে, মেরে লাশ ভাসিয়ে দিয়েছে নদীতে, তাদের নাম ঠিকানা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই 32 নম্বরে আগুন দেওয়ার পরে রাস্তার উপর লাশ পড়েছিল, কারা তারা, নাম পাওয়া যায়নি। এই কোন বাংলাদেশ? বাংলাদেশ তেমন ছিল না। বাংলাদেশে মানুষের জীবনে শান্তি ছিল, ঘরে ঘরে আলো ছিল, রোগে চিকিৎসা ছিল, সময় মতো টিকা দিতাম, সময় মতো বই দিতাম, বৃত্তি দিতাম, মানুষের জীবনটা উন্নত হয়েছিল। দারিদ্রের হার 18%-এ নামিয়ে এনেছিলাম, হতদারিদ্রের হার 5%-এ নামিয়েছিলাম, বেকারের সংখ্যা মাত্র 3% ছিল, কোভিডের জন্য 5% হয়েছিল। আজকে ইন্ডাস্ট্রি বন্ধ, কাজ বন্ধ, তরুণরা কাজ পাচ্ছে না, বেকার সমস্যা মাথা চাড়া দিয়ে উঠেছে। দিনমজুর, রিক্সাওয়ালা যা কামাই করে তা দিয়ে একটা টাকা কিছু খেতে পারে না। কৃষি শ্রমিক আওয়ামী লীগের আমলে যে টাকা কামাই করতো, সেটা দিয়ে অন্তত তার 3 বেলা খাবার হয়েও হাতে টাকা থাকতো, এখন নাই, চারিদিকে হাহাকার। এই অবস্থা চলতে দেওয়া যায় না। আর আওয়ামী লীগকে ব্যান করবার তাদের কোনো অধিকার নাই। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, এবং আওয়ামী লীগই এই বাংলাদেশের মানুষের জীবনে আবার বাংলাদেশের মানুষকে উন্নত সমৃদ্ধ করবে। 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলবো, ইনশাল্লাহ আমরা তা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না, তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে, তাদের আচরণের পরিবর্তন আসতে হবে। তারা এই দেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়ার যেমন অন্যায় ছিল, আমরা আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে করি না। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন, প্রত্যেকেরই এখানে দেশের রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হল জাতীয় সংসদ। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে একসময় বিরোধী দলগুলো সরব ছিল, আজ সেই নিষিদ্ধাদেশ প্রত্যাহারের দাবিতে খোদ জামায়াতের আমিরের বক্তব্যে সংসদে সৃষ্টি হল তীব্র উত্তেজনা। মাননীয় সদস্যবৃন্দ বসুন।
বসুন বসুন please। কিছুদিন আগেই জনমত এবং বিরোধী দলগুলোর একাংশের আপত্তি উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করা হয়। সেই সময় বিএনপি কৌশলগত কারণে এই দায় এড়াতে নীরব থাকলেও জামায়াতে ইসলামী এর তীব্র প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছিল। যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। কিন্তু আজ জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্য পুরো সংসদ কক্ষকে রণক্ষেত্রে পরিণত করে। বক্তব্য দেওয়ার জন্য ফ্লোর পেয়ে জামায়াত আমির অত্যন্ত ধীর স্থির কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, মাননীয় স্পিকার, কিছুদিন আগে এই মহান সংসদে জনগণের আশা আকাঙ্ক্ষার তোয়াক্কা না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি বিল পাশ হয়েছে। আমরা মনে করি শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই সব সংকটের সমাধান হয় না, আসল পরিবর্তন আসতে হবে চিন্তাধারায় এবং আচরণে। ভুলে গেলে চলবে না, তারাও এদেশের মানুষ। গণতান্ত্রিক রাষ্ট্রে সবারই রাজনীতি করার অধিকার আছে। আজ যদি আমরা তাদের সেই অধিকার কেড়ে নিই, তবে অতীতের স্বৈরাচারী আচরণের সাথে আমাদের পার্থক্য কী রইল? আমাদের অধিকার কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, অন্যের অধিকার কেড়ে নেওয়াকেও আমরা সমর্থন করি না। আমিরের এই বক্তব্য শেষ হতে না হতেই সরকারি দলের বেঞ্চগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন, মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। সরকারি দলের সংসদ সদস্যরা একযোগে চিৎকার করতে থাকেন এবং বক্তব্যটি এক্সপাঞ্জ বা বাতিল করার দাবি জানান। সংসদ কক্ষের ভেতর শোরগোল এতটাই বেড়ে যায় যে স্পিকার বারবার অর্ডার বলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান। পাল্টাপাল্টি যুক্তি, একদিকে জামায়াত আমিরের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন, অন্যদিকে সরকারি দলের সদস্যদের কঠোর অবস্থানের কারণে সংসদে এক চরম অচলাবস্থার সৃষ্টি হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের এই ইস্যুটি এখন কেবল আইনি প্রক্রিয়ায় সীমাবদ্ধ নেই, এটি এখন সংসদের ভেতরে এবং বাইরে এক গভীর রাজনৈতিক মেরুকরণের জন্ম দিয়েছে। জামায়াতের এই অবস্থান দেশের রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা তাই এখন দেখার বিষয়। নিচ্ছে শুভেন্দু অধিকারী, তাদের যে মূল নেতা পশ্চিমবঙ্গের, তার নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হবে পশ্চিমবঙ্গে। দর্শক, যেটা আপনাদেরকে দেখালাম শুরুতেই, এটা হচ্ছে আমাদের দেশের একদম পাশের লাগোয়া বিশাল যে সীমান্ত সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গের ভোটের চিত্র। গণনা শুরু হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে দুপুর নাগাদ পরিষ্কার হবে কে ক্ষমতায় আসছে। তো এখন পর্যন্ত বিভিন্ন চ্যানেলের যে খবরাখবর, তাতে দেখা যাচ্ছে যে বিজেপি বেশ ব্যবধানে এগিয়ে আছে এবং এটা যদি চলতে থাকে তাহলে নিশ্চিতভাবে যে পশ্চিমবঙ্গে 15 বছর 3 টার্ম, সম্ভবত 3 টার্ম কি 4 টার্ম পর ক্ষমতার পালাবদল হচ্ছে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটছে এবং কেন্দ্রের যে বিজেপি সরকার, সেই বিজেপির নিচ্ছে শুভেন্দু অধিকারী, তাদের যে মূল নেতা পশ্চিমবঙ্গের, তার নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হবে পশ্চিমবঙ্গে। তো জমজমাট চলছে, দারুণ উত্তেজনা। নিশ্চয়ই সেই মানে টেলিভিশন খুললেই, কলকাতার যতগুলো বাংলা ভাষাভাষী চ্যানেল আছে সেগুলি খুললেই তার উত্তেজনা টের পাবেন। প্রথম আলোর ঠিক এই মুহূর্তে 11:19 আমি যখন করছি তখন সেখানেও আছে পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে আছে 172 আসনে, তৃণমূল 112 আসনে। কোথাও মানে সামগ্রিকভাবে এগিয়ে আছে তৃণমূল, তেমন কিন্তু পূর্বাভাস নাই। এবং যেই জরিপ কিন্তু হয়েছিল মানে সপ্তাহখানিক আগে, এটা বলা হয় বুট ফেরত যে জরিপ, সেখানে 6টা জরিপ হয়েছিল। 6টা জরিপের মধ্যে 4টা জরিপেই কিন্তু এগিয়েছিল বিজেপি, তৃণমূল মাত্র 2টাতে। তারপরও মমতা খুব দৃঢ়তার সাথে বলছিল যে তারা সরকার গঠন করবে। এখন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের সরকার গঠন করবে বিজেপি, এই ঘোষণা দিয়েছে এবং মানে সেইভাবেই ফলাফলেও কিন্তু তার প্রতিফলন দেখা যাচ্ছে। এখন পর্যন্ত মোট 294টা আসন, 148টা আসনে যে জয়ী হবে সেই সরকার গঠন করতে পারবে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।